আমি প্রমাণ দেব যে ঈসা আমার পিছনে ঘুরতো। সৌদি যায় নামাজ, এটা নামাজ পড়ার পোশাক, এটা বক্স, তবে আমি খেজুরও নিয়ে এসেছি। ঈসা আমার একজন ক্লোজ পার্সন ছিলেন, যে আমাকে যদি আদালতের প্রয়োজন না হয় তাহলে তারা তাদের সৌদি ভাষায় আমাকে কাজের মেয়ে হিসেবে রাখতে পারে। একজন পুরুষ মানুষ কোন অবস্থায় একটা নারীকে বোরখা এবং জায়নামাজ গিফট করে? নিশ্চয়ই তার সাথে কোনো খারাপ কুসম্পর্কে এটা সম্ভব না। আপনি একজন মুসলিম হয়ে, উনি একজন সৌদি রাষ্ট্রদূত, উনি মানুষকে হজ ভিসা দান করেন এবং আমার বলাতে উনি একজন অপরিচিত মানুষ যিনি কোটা বৈষম্যের কারণে হজে যেতে পারছিল না, তাকে রমজানে সাহায্য করেছে হজ করার জন্য। সেই মানুষ আমার মনে হয় না তার সাথে কুসম্পর্ক থাকলে তাকে জায়নামাজ গিফট করবে। হ্যাঁ, এটা সৌদি জায়নামাজ, এটা নামাজ পড়ার পোশাক। এবং আমি আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি আজকে, এটা বক্স, তবে আমি খেজুরও নিয়ে এসেছি। আপনারা মিলিয়ে দেখবেন। হ্যাঁ, এই বক্স হাতে নেওয়া ঈসার ছবি আছে। তিনি বিএনপিকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষদেরকে এই উপহার দিয়েছেন, সৌদি বাদশার খেজুর। এটা কিন্তু আমি মনে চাইলেও কাউকে দিলাম সেরকম উপহার না। এটা আমার কাছে এসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের মাধ্যমে, কারণ এটার জন্য অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। এটা সৌদি বাদশারা দেয় হচ্ছে একটা সৌজন্য, একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য। না, আপনারা যারা আছেন এখানে সাংবাদিক, আমি চাই এই বাদশার খেজুর, যেটার জন্য আমাকে মানুষ বলছে কত কিছু নিয়েছি তার কাছে, খেজুরটা যেন আপনারাও টেস্ট করেন। আমি আদালতকে বলেছি আমি প্রমাণ দেব যে ঈসা আমার পিছনে ঘুরতো, ঈসা আমাকে তার প্রেমে ফেলেছে, কিন্তু আদালত আমার সেই প্রমাণ বলেছে আজকে তারা দেখতে প্রস্তুত। আমার এবং ঈসার সম্পর্কে প্যালেস্টাইন রাষ্ট্রদূত একটা সাহায্যের হাত বাড়িয়েছিলেন, যে কথা বলে আমাদের কী সমস্যা সেটা সমাধান করা যায় কি। তবে খুবই আফসোসের বিষয়ে সমঝোতা হতে হলে দুই পক্ষকে উপস্থিত থাকতে হয়। ঈসা সেখানে উপস্থিত থাকেনি। প্যালেস্টাইন রাষ্ট্রদূত এগিয়ে আসার পরেও সে সেখানে থাকেনি, কারণ তার ক্ষমতা সে জাহির করেছে আরও অনেক বেশি। কিন্তু আমি ছিলাম, এবং আমি যখন সেখানে তার কাছে আমি যেতেও চাইনি, সত্যি যেটা আমি বলেছি দুই পক্ষ না থাকলে আসলে লাভ নেই। ঈসা আমি কি বলবো, আমার একজন ক্লোজ পার্সন ছিলেন। আমি যখন আমার কি সমস্যা তার সাথে শেয়ার করি আমি কেঁদে ফেলি, এবং আমার কান্না খুবই কি বলবো, যে সেখান থেকে কোনো সলিউশনটা আসেনি, বরঞ্চ সেই অবস্থানটার প্রাইভেসি নষ্ট করে ঈসার সৌদি যে বউ আছে তার কাছে জানানো হয় যে আমি কান্না করেছি কথা বলার সময়, এবং তিনি আমাকে বলেন আরও কাঁদো, কিপ ক্রাইং। এবং তিনি আমাকে বলেন আমার স্বামী তার বন্ধুদেরকে বলতে লজ্জা পাবে যে তিনি একজন বাংলাদেশি মেয়েকে ভালোবাসেন। এবং তিনি আমাকে আমার বেল হওয়ার পরও জানিয়েছেন যে আমাকে যদি আদালতের প্রয়োজন না হয় তাহলে তারা তাদের সৌদি ভাষায় আমাকে কাজের মেয়ে হিসেবে রাখতে পারে, যেটা বাংলাদেশিরা ডিজার্ভ করে। তো আমার মনে হয় যে যেহেতু আমি আসলে কারো ঘর ভাঙার চিন্তা নিয়ে আসি নাই, বরঞ্চ আমাকে গাধা বানানো হয়েছিল, আমাকে আসলে এগুলো বলার কোনো প্রয়োজন ছিল না। আসলে আমি তো বাঙালি নারী, অন্য কোনো বাঙালি নারী হলে কী করবে আমি জানি না। আমি সেই অবস্থায় কী করেছিলাম সেটা ছিল আমার উপস্থিত বুদ্ধিমত্তাই আমি বলবো, কারণ সেই লাইভটা যদি না হতো তাহলে হয়তো আজকে আমাকে একটা ড্রাগ কেসে ফাঁসানো হতো। কারণ আমরা সেই লাইভের মধ্যে দেখেছি তারা ঘরে আসার আগেই বলছে ভেতরে মাদক আছে। সেই মাদকটা কোথায় আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন। কেন তারা সেটা দেখাতে পারেনি, তার দুইটা কারণ হচ্ছে লাইভ, আর একটা হচ্ছে আমার লিভিং এরিয়াতে একটি ক্যামেরা ছিল, যেটা আমরা অলরেডি হাইকোর্টেও শুনেছি যে ক্যামেরার হার্ডওয়্যারগুলো তারা নিয়ে গিয়েছে। সেটা থাকলে তারপরও আমাদের কাছে কিছু ফুটেজ আছে, আমার আইনজীবীর কাছে আছে যে আসলে কী হয়েছিল। তো আমি বলবো প্রমাণ, রাষ্ট্র আইন প্রমাণের ওপরে চলে। প্রমাণ অনুযায়ী আমি শুধু নির্দোষী নয়, প্রমাণ অনুযায়ী আমি একজন ভিকটিম, যার উচিত ছিল জাস্টিস সিক করা। কিন্তু আমি আসলে কার কাছে কি বিষয়ে জাস্টিস সিক করবো?